নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আমি অস্মিতা আর তোমাদের সবাইকে আমার অস্মিতা মানভূম গ্রামীণ কিচেনে স্বাগত। এই যে দেখতে পাচ্ছ যে চারাপোনাগুলো, আজকে আমি এই চারাপোনার পোস্তু বানাবো, আর এটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখতে পাচ্ছ এখানে আমার কাছে আছে অনেকগুলো চারাপোনা, আর এই চারাপোনাগুলো একদমই টাটকা। আমাদের এখন এখানে বাঁধ খাল সব শুকায় যাচ্ছে, এই জন্য এই মাছগুলো পাওয়া যাচ্ছে। তাই ভাবলাম যে তোমাদের সাথে এই রেসিপিটা যে আমি শেয়ার করি। আর কারা কারা আগেও মাছ পোস্তু করে খাইছো তারা আমাকে জানাবে, আর যারা জানো নাই তারা আমার ভিডিওটা দেখে শিখে নাও আর ঘরে এটা তৈরি করে খাবে, আর জানাবে যে কেমন হয়েছিল। এখানে দেখতে পাচ্ছি এই যে মাছগুলো, চলো এই মাছগুলোকে আমি এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিই। আর দেখতে পাচ্ছ একদমই এগুলো টাটকা, এই কিছুক্ষণ আগে বান থেকে আনিছিল। আর এখানে আমার মাছগুলো এখন ধোয়া হয়ে গেছে। ধুয়ে নিয়ে আমি এখানে ভালো করে ধুয়ে যতটা পানি ছিল সব পানিটাকে ছড়াই নিয়েছি। আর এইখানে এই যে প্রত্যেকটা মাছের এই যে কানকুয়াগুলো বা ফুলকুয়াগুলো যে যাই বলো, এগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। কারণ আমরা যখন পোস্তু করব তখন এই পোস্তুতে এগুলো খুবই খারাপ লাগবে খাইতে, তাই জন্য আমি এগুলো কাটিয়ে একদম আলাদা করে দিয়েছি। তোমরাও এগুলো কাটিয়ে মাছের এই কানকুয়া বা ফুলকা যে যাই বলো সেটা আলাদা করে নেবে। এবার আমি এখানে মাছগুলোকে কাটিয়ে নিয়েছি। কাটার পর এখানে আমি কিছুটা দিয়ে দিলাম নুন, আর কিছুটা দিয়ে দিলাম হলুদ গুঁড়া। এইবার নুন আর হলুদ গুঁড়া দিয়ে আমি এগুলো ভালো করে মাখিয়ে দেবো। আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু আমি এখনও কিন্তু ওই যে যে মাছের যে তেলগুলো আর কানকুয়াগুলো সেগুলো কিন্তু আমি আলাদা করে রেখেছি, ফুলকাগুলো আলাদা করে রেখেছি। আর এইখানে তোমরা এমনভাবে মাছটাকে মাখাবে যে প্রত্যেকটা মাছের গায়ে যেমন ভালোভাবে নুন হলুদগুলো ঢুকে যায়। আর মাথার যে এই যে আমাদের ফুলকার যে ফাঁকা জায়গাটা মাছের, সেই জায়গাটাতেও কিন্তু ভালো করে নুন হলুদ মাখাবে। আর এখানে আমি ফুলকাগুলো নুন হলুদ মাখাই আলাদা করে রেখে নিলাম। আর এগুলো আমি অন্য কোনো তরকারিতে ব্যবহার করবো। এরকম আমি মাছটা কিছুক্ষণ রাখি দেবো ঢাকা দিয়ে। আর এদিকে দেখতে পাচ্ছ আমি 5 মিনিট বাদে রাখি দিয়েছি মাছগুলো আলাদা করে। আর এখানে আমি গ্যাসে চাপাই নিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবং আমি এখানে কিছুটা তেল ঢালি দিয়েছি। তেলটা একটু বেশি পরিমাণে ঢালবো। আর আমি এখানে মাছগুলো প্রত্যেকটা মাছকে গোটা গোটা রেখেছি, কারণ একে পোনা মাছ আর ছোট ছোট টুকরা করতে মন গেল নাই, ওই জন্য মাছগুলোকে আমি গোটা গোটায় রাখলাম। দেখতে হচ্ছে আমার তেলটা ভালো করে গরম হয়ে গেছে। তোমরা প্রথমে আগে কড়াইটা ভালো করে গরম করে নেবে, তারপর তেলটা দিবে। তাই যখন মাছগুলো উল্টো হবে তখন কিন্তু ভাঙি যাওয়ার চান্স আছে। আর আমার এটা ছিল যেহেতু টাটকা মাছ, ওই জন্য ভাঙার কোনো চান্সই ছিল না। তাও আমি কিন্তু একটু বেশি গরম করি, কড়াইটা বেশিই গরম করি। তোমাদের সাথে এই টিপসটা শেয়ার করলাম, কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানাবে। এখানে কিছু আমি মাছগুলো ছাড়িয়ে দিয়েছি। আর মাছের গায়ে এই যে গরম তেলটা একটু হালকা হাতে করে চারদিকে কড়াইটায় ঘুরাই চারদিকে ছড়াই নিলাম। কারণ এই গরম তেলটা মাছের যে জায়গাগুলো এখনও পর্যন্ত তেলটা লাগে নাই, সেগুলো এই তেলটা লড়াবার জন্য ভালোভাবে মাছটার গায়ে তেলটা লেগে যাবে। চলো এইখানে আমার মাছগুলো হালকা হালকা করে ভাজা হচ্ছে। এবার দেখতে পাচ্ছি আমার এখানে ভাজা হয়ে গেছে। আমি চলো মাছগুলো আস্তে আস্তে কিন্তু উল্টো আনলি। এই জায়গাটায় কিন্তু একটুকু অসুবিধা হয়, অনেকের মাছগুলো ভাঙিয়ে ফেলে। তাই জন্য আমি এখানে আস্তে আস্তে, তোমরাও এখানে চেষ্টা করবে খুব আস্তে আস্তে মাছগুলোকে উল্টো আবার। দেখতে পাচ্ছি আমার মাছগুলো কিন্তু কালারটাও দেখো যেমনি সুন্দর আসছে, আর তেমনি মাছগুলো কিন্তু আমার একদম একটু ভালোভাবে মাছগুলো উল্টাতে পারছি। কোনো একটুকুনো ওর মাছের কোনো চামড়া ফামড়াও সরিয়ে যাচ্ছে নেই বা ভাঙিয়ে যাচ্ছে নেই। এরকম করে আমি এই পিসটাটাও ভাজিয়ে নেবো, 2 পিসটা ভালো করে ভাজিয়ে নেবো। ভাজিয়ে নিয়ে এবার তুলে নেবো। দেখতে আমার এখানে ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এবার মাছগুলোকে তুলে নেবো আর বাকি মাছগুলোকেও ভাজি নেবো। দেখতে পাচ্ছি আমি এখানে কেন ঝাঁঝরা ব্যবহার করি, কারণ ঝাঁঝরাতে আমার ভাজাও যেমন হয় আর ছাঁকাও হয়ে যায়। এখানে মাছটার যে তেলগুলো ছিল আমি সেখান থেকে ছাঁকতেও পাচ্ছি এই ঝাঁঝরাটার জন্যে। তাই জন্য আমি এখানে ঝাঁঝরাই বেশিরভাগ রান্নায় ব্যবহার করি। আমার একসাথে 2টা কাজেই হয়ে যায়। চলো এখানে মাছগুলোকে আমি থালায় শিফট করে নিই। এইবার বাকিটাই কিছুটা আবার এখানে কড়াইটা দেখতে প্রচুর গরম হয়ে গেছে। তার জন্য আমি কী করবো, আগে মাছটা দিয়ে দিলাম কম তেলে, অনেকটা তেলেই ছিল, ওই জন্য আমি আর তেল দিলাম নেই। আর 4টে করে মাছকে আমি ভাজি নিয়ে তুলে নিয়েছি। সব মাছগুলোকে ভাজা হয়ে গেছে আমার এখানে। আর কড়াইয়ে কিছুটা তেল দিলাম, তেলটা গরম হয়ে যাক। দেখো মাছগুলোর কালারটা আমার কি সুন্দর আসছে। এখানে আমার দেখবো যে কড়াই যে তেলটা দিয়েছিলাম এই তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এইখানে আমি কিন্তু বড় চামচের 1 চামচ পেঁয়াজ বাটা দিলাম, 1 চামচ 1.5 চামচে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ বাটাটা আমি কীরকমভাবে বাটিছি, আমি পুরো মিহি করে বাটি দেয়। কিছুটা টুকরা রাখিছি আর কিছুটা আধ বাটার মতো রাখিছি। আধ বাটা করে নিবে তোমরা, তাহলেই ভালো হবে। আমার কড়াইটা দমে গরম ছিল, ওই জন্য দেখছো আমার পেঁয়াজগুলো অনেকটা খড়িয়ে গেছে। আর সামনে দেখো তরকারি হচ্ছে, ডাল সবজি হচ্ছে। তোমাদের সাথে একদিন আমি অবশ্যই ডাল সবজি শেয়ার করব, কীরকম লাগে তোমরা জানাবে। আর ডাল সবজি খুবই সুস্বাদু, খাতে খুবই সুস্বাদু এবং হেলদি। আর এখানে দেখতে পাচ্ছ আমি এই যে টমেটোটা যেটা নিয়েছি, এখানে আমি মিডিয়াম সাইজের 4টা টমেটোকে
বাটিয়ে নিয়েছি। আর এই টমেটোর পেস্টটা আমি এখন এটাতে দিয়ে দিব। আর তোমরা যখন মাছ পোস্ত করবে অবশ্যই এইটাই দেখে নেবে যে মানে টমেটোটা তোমরা বাটিয়ে নেবে, আর টমেটোটা যে যেমন টক খায় সেরকম অনুযায়ী ব্যবহার করে নেবে। এখানে বেশি কমও করে নিতে পারো টমেটোটা। আর এইখানে আমি যে টমেটোটা বাটি নিয়েছি, কারণ এখানে টমেটোটা যখন আমি মাছটা পোস্ত করবো তার অনেকটা আমার মশলাটা হবে, মানে পোস্তটা মাছটার গায়ে যখন লাগে থাকবে খুব টক টক ঝাল ঝাল, মানে খুব সুন্দর খেতে লাগবে। তোমরা এটা করে ঘরে বানাই দেখবে খুবই ভালো লাগবে। আর এখানে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদ। হলুদটা তোমরা দিতেও পারো আরও নাও দিতে পারো। তোমরা বলবে যে পোস্ত কেন তোমরা হলুদ দিচ্ছ, কারণ পোস্ততে যদি আমি এইখানে মাছ পোস্ত যখন করছি তখন মাছ পোস্ততে হলুদ দিলে খুব সুন্দর একটা রং আসে। আর এখানে কিছুটা নুন দিয়ে দিলাম, তোমরা হলুদটা না চাইলে নাও দিতে পারো। আমি এখানে দিয়েছি এটা কালারের জন্য, আর মানে দেখতে খুব ভালো লাগে, খাবার টেস্টের সাথে এটা জানোই তো কোনো সঙ্গ নাই। এখানে আমি কিছুটা নুনও দিয়ে দিয়েছি। এবার নুন দিয়ে এটা আমি এখন এটা ভালোভাবে নাড়িয়ে নেবো, কারণ এখানে আমি যে লার্জ মানে যে টমেটোর যে কাঁচা একটা গন্ধ, বিলাতির যে কাঁচা গন্ধটা, এই গন্ধটা কিন্তু থাকবে কিনা। এরকম করে আমি কিছুক্ষণ মশলাটাকে ভালো করে কষে নেবো। আর আমি যতক্ষণ মশলাটাকে কষছি তোমরা কি করবে না, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিবে, অবশ্যই লাইক করতে একদমই ভুলবে না। আর সাবস্ক্রাইব যখন করবে সাথে অল নোটিফিকেশান অন করে দিবে। এখানে দেখতে পাচ্ছ আমি এক বাটি আর সামান্য কিছুটা পরিমাণ আমি এখানে পানি অ্যাড করলাম। আমি এখানে বেশি পানিটা দিব না, এখানে যদি বেশি পানিটা দিই তাহলে আমার মানে পোস্তটা ঝোল হয়ে যাবে। আর পোস্তুর ঝোল একদমই মাছ পোস্তুর ঝোল ভালো লাগে নাই, তার জন্য আমি এটা পোস্তটা পুরো একদম গায়ে লাগা করব। এখানে এই যে আমি পানিটা দিলাম এই পানিটাই আমি এখন ফুটবে, আর এই পানিটাতেই আমার সব মানে মাছগুলো হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছি আমার এখন ঝোলটা ফুটছে। আরেকবার বলে দিচ্ছি, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর অল নোটিফিকেশান অন করে দেবে, কারণ আমি তোমাদের জন্য যখনই এরকম নতুন নতুন গ্রাম্য পদ্ধতিতে সহজে রেসিপি নিয়ে আসবো সবার প্রথম যাতে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর যদি অল নোটিফিকেশান অন না করো তাহলে তোমরা কিন্তু ভিডিওগুলো মিস করবে। আর অবশ্যই সাথে সাবস্ক্রাইব করবে আর লাইক করবেই একদমই যদি ভিডিওটা ভালো লাগে, আর কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কীরকম লেগেছে। এখানে দেখতে পাচ্ছি ঝোলটা বেশ ভালোভাবে ফুটে গেছে। এইবার আমি এক এক করে মাছগুলো খুব আস্তে আস্তে ছেড়ে দেবো। এখানে যাদের মাছগুলো হয়তো একটু নরম আছে তারা খুবই আস্তে আস্তে ছাড়বে, না মাছগুলো ভেঙে যাবে। আর বেশি কিন্তু মাছটাকে কেউ সিদ্ধ করতে যাবে না, যখন মাছটা বেশি সিদ্ধ হয়ে যাবে তোমরা যতই ভালোভাবে ভাজো কিন্তু মাছটার থেকে তখন দেখবে মাছটার গায়ের অংশগুলো আস্তে আস্তে করে কিন্তু ছাড়ি যাচ্ছে। যখন ছাড়ি যাবে যখন ঝোলের চারদিকে হয়ে যাবে খেতে খুবই খারাপ লাগবে, তার জন্য এটা খুবই আস্তে আস্তে রান্না করবে, এটার সাথে যুদ্ধ একদমই করতে চাইও না। এখানে দেখো আমি মাছগুলো দিয়ে দিয়েছি আর ভালোভাবে নাড়ি চাড়ি এর মানে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি, যাতে এর গায়ে যে আমাদের এই যে মশলাটা টমেটোর পেঁয়াজের এই মশলাটা যাতে ওর গায়ে মাছের গায়ে ঢুকে যায়। এখানে দেখতে পাচ্ছ আমার মাছের ঝোলটা কিছুক্ষণ ফুটে গেছে বেশ ভালোভাবে। এইবার আমি দিয়ে দিচ্ছি এখানে পোস্ত, আর সাথে অনেকটা দেখতে পাচ্ছ পানিটাও শুকায় এসছে। এখানে আমার কাছে পোস্তটাও মোটামুটি 2 চামচের মতন পোস্ত ছিল, আমি এই পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি। তো যারা যারা সরষেও খেতে ভালোবাসে তারা এখানে সরষেও দেবে। আমরা এখানে সরষে বেশি একটা পছন্দ করি না, তার জন্য আমি শুধু মাছের সাথে পোস্তটাই ব্যবহার করলাম, শুধু পোস্ত। এখানে পোস্তর সাথে আমি এখানে দুবার করে এই পোস্ত বাটিটা ধুয়ে নিয়েছি, তার জন্য আমি এখানে 2 চামচের মতন পানি অ্যাড করছি। আর পরে এর বেশি আমি কিন্তু এখানে পানি আর দিব না, কারণ এখানে পানি যদি আমি দিতে যাই তাহলে মাছটা ঝোল হয়ে যাবে, আর ঝোল হলে মাছের পোস্ত খুব খারাপ লাগবে। এইখানে কিন্তু মাছগুলো আমাদের সিদ্ধ হয়ে গেছে, এখানে কিন্তু আমাদেরকে খুব সাবধানে মাছগুলো কিন্তু লাড়তে হবে। এখানে আমি ভাবছি যে মাছগুলো হয়তো আমার পরে ভেঙে যেতেও পারে, তার জন্য আমি মাছগুলো কিন্তু আস্তে আস্তে করে ঠেলছি, শুধু মাছগুলো আমি এখানে উল্টাতে যাচ্ছি না, কারণ আর মাছগুলো এরকমই আস্তে আস্তে একটু কিছুক্ষণ রেখে দেওয়ার পর মাছগুলোর মধ্যে অটোমেটিক পোস্ত ঢুকে যাবে, তার জন্য আমি মাছগুলো আর উল্টালাম। দেখতে যে খুব হালকা হাতে আমি নাড়িয়ে পুরো মাছ কড়াইয়ের মধ্যে ইধার সেধার করে মাছগুলোকে আস্তে আস্তে করে লাড়িয়ে দিচ্ছি। আর যেগুলোকে উল্টো বা দরকার হচ্ছে দেখছি যে ঢুকবে নাই সেইগুলোকে আমি তখন হালকা হালকা করে উল্টোয় দিচ্ছি। এটা কিন্তু খুবই আস্তে করবে, না তো মাছ থেকে দেখবে ধড়মুন্ডি আলাদা হয়ে গেছে পুরো। আমার দেখছি যে পোস্ত প্রায় রেডি, আর পোস্তটা আমি দিয়ে বেশিক্ষণ ফুটাবো না আর এর ঝোলও রাখবো না। যদি মাছটা তোমরা ঠান্ডা হতে দাও তখন দেখবে এই যে ঝোলটা এটা আরও শুকিয়ে গেছে, তার জন্য তোমরা বেশিরভাগ ঝোল এখানে আমি বলবো যে রাখো না, ঝোল রাখলে ভালো লাগবে না। আর এখানে আমি দেখতে গ্যাসটা অফ করে দিয়েছি আর আমার রান্না কমপ্লিট। বাই বাই, দেখা।